আমরা এখন শিক্ষার্থীর কাজ 2.11তে চলে আসলাম। শুরুতে এখানে 2.33 ম্যাথ একটা আছে এবং ম্যাথের উপরে কিন্তু সূত্রগুলো দিছে ওরা, যে সি ইকুয়াল নিউ ইন্টু ল্যামডা, তারপর 2 নম্বরে বলছে ই ইকুয়াল এইচ নিউ, তারপরে এনতম কক্ষপথের শক্তি নির্ণয়ের যে শর্টকাট সূত্র আমরা পড়ছি সেটা, তারপরে নিউ বার ইকুয়াল মানে তরঙ্গ সংখ্যা ইকুয়াল 1/ল্যামডা, তারপরে তোমার নিউ বার ইকুয়াল আর এস ইন্টু জেড স্কোয়ার ইন্টু 1/n1 স্কোয়ার মাইনাস 1/n2 স্কোয়ার। তো এই সূত্রগুলো প্রত্যেকটাই কিন্তু আমরা আলোচনা অলরেডি করেই আসছি, তাই আমরা এই ম্যাথগুলোতে চলে আসলাম। তো এখানে যেটা বলা হয়েছে 2.33-তে, যে অবলোহিত অঞ্চলে সৃষ্ট হাইড্রোজেন পরমাণুর রেখা বর্ণালীর দীর্ঘতম তরঙ্গ দৈর্ঘ্য ন্যানোমিটারে কত হবে যখন n1 = 3 হয়। আচ্ছা ঠিক আছে, আমরা একটু দেখি কি কি ডাটাগুলো দেওয়া আছে। ওরা যেটা বলছে সেটা হচ্ছে n1 = 3 হবে। এখন n2 = কত হবে দেখি একটু। বাংলায় কি বলছে ওরা? দীর্ঘতম তরঙ্গ দৈর্ঘ্য। আমরা তো টপিক পড়ছি যে সর্বনিম্ন রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য সর্বোচ্চ হয়। আমরা কি বলছিলাম? সর্বনিম্ন রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য সর্বোচ্চ হয়। তো সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্য মানে দীর্ঘতম তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে এবার উল্টা চিন্তা করো, আমরা কি বলছিলাম? সর্বনিম্ন রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য সর্বোচ্চ। তাহলে উল্টা চিন্তা করো, সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্য মানেই হচ্ছে সর্বনিম্ন রশ্মি। আচ্ছা, তো সর্বনিম্ন রশ্মির ক্ষেত্রে n2 কি হয়? n1 + 1 হয়। কথা কি বুঝতে পারছো? তাহলে এখানে আমরা সাইড নোট যদি দিতে পারি, এইভাবে দিতে পারি যে সর্বনিম্ন রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য সর্বোচ্চ হয়। সর্বনিম্ন রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য সর্বোচ্চ হয়। আচ্ছা, এখন আমাদের কি বলছে ওনারা? ল্যামডার মান চাইছে। তো আমাদের তো সূত্র একটু হলো জানি, রিডবার্গের সূত্র 1/λ = RS × Z²। তো Z² কেন বসাবো? এখানে কি তোমার হাইড্রোজেন ছাড়া অন্য কেউ আছে এখন পর্যন্ত? নাই, তাই আমরা লিখলাম না। যদি মনে করি লিথিয়াম 2+ থাকতো অবশ্যই Z² লিখতাম। তাহলে 1/n1² মাইনাস 1/n2²। এখন আমি কাজ করব। আচ্ছা, এখানে একটা কথা বলি, সেটা হচ্ছে এরকম আর এস এর মান আমরা পড়ছি 10, 96, 78 পার সেন্টিমিটার, ঠিক আছে। তারপরে আর এস এর মান পড়ছি 10, 96, 78, 00 পার মিটার। আবার এটাও পড়ছি যে আর এস = 1.0, 96, 78 ইন্টু 10⁻², nm−1। এটা কিন্তু পড়ছি। তুমি জানো যে এটা হচ্ছে সিজিএস, এটা হচ্ছে এসআই, এটাও আমরা এসআইতে রাখছিলাম, মনে আছে? এসআইতে রাখছিলাম। তো আমাদের শর্টকাট যদি করতেই চাই তাড়াতাড়ি, তাহলে হয়তো যদি একবারে ন্যানোমিটারের মানটা বসাই তাড়াতাড়ি ন্যানোমিটারে আসবে, তাহলে আর মিটার থেকে ন্যানোমিটারে কনভার্ট করতে হবে না, আর সেন্টিমিটার থেকেও কনভার্ট করতে হবে না। তো যা হোক, তাহলে আমি একবারে কি করব, ন্যানোমিটারের মানটা নিই, তাহলে ভেজাল শেষ। 1.09678 ইন্টু 10⁻², এবং এখানে 1/n1² মানে 3×9 একবারে বসাই দিলাম। আর আচ্ছা, এখানে মানটা বসাই নাই না, এখানে তাহলে 3 + 1 = 4, তাহলে 4² মানে 16 একবারে আমরা বসাই দিলাম। এখন তোমার যেটা হবে সেটা হচ্ছে 1/λ মানটা নিয়ে আসবো। 1/λ মানটা পার ন্যানোমিটারে আসবে, আর শুধু ল্যামডার মানটা ন্যানোমিটারে আসবে। এটা চাপো কত আসে ক্যালকুলেটর। তাহলে কত আসলো এখানে? 5.33 ইন্টু 10⁻4, এই তো। আচ্ছা, এটা যদি আমরা উল্টাই তাহলে ল্যামডা পাবো। ল্যামডা আসছে কত? তাহলে 1876। কত? 1876 পয়েন্ট, আচ্ছা 17 বা 7, কারণ কিছু একটা আসছে। 1876 আসলে হবে, হাজারি স্যারের বইয়ে কিন্তু 1876 দেওয়া আছে। তো আমরা কি করলাম, একটা আমাদের যেটা বলছে ওনারা n1 এর মান দিয়েই দিছিল, এবং n2 এখানে বলে দিছে দীর্ঘতম তরঙ্গ দৈর্ঘ্য। তো আমরা তো গত ক্লাসে আলোচনা করছি যে সর্বনিম্ন রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য সর্বোচ্চ হয়। কোশ্চেন হয় তরঙ্গ দৈর্ঘ্য দিয়ে প্রশ্ন চাবে, তরঙ্গ রশ্মি নিয়ে প্রশ্ন আসবে। তো যেহেতু সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্য ছিল, আমরা জানি সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্যের রশ্মি হবে সর্বনিম্ন। তো সর্বনিম্ন রশ্মির ক্ষেত্রে কি হয়? n2 এর মান
n1+1 হয়। এই ডাটাগুলো এখানে বসায় আমি এটা নিয়ে আসছি। দেখো আমি এখানে সেন্টিমিটার মিটারের ঝামেলাটা নিয়ে আসিনি, আমি একবারই পার ন্যানোমিটারের মানটা বসাই দিচ্ছি, কোনো ভেজাল শেষ। তো আমরা এখন 2.34-এ চলে আসবো। তো 2.34-এ কি বলা ছিল বইয়ে? তো দেখো এখানে অবলোহিত অঞ্চলে সৃষ্ট এইচ পরমাণুর রেখা বর্ণালীর হ্রস্বতম তরঙ্গ দৈর্ঘ্য ন্যানোমিটারে কত হবে যখন n1 = 3 হয়। তো এখানে একটা কথা বোঝার আছে, সেটা হচ্ছে হ্রস্বতম তরঙ্গ দৈর্ঘ্য, তার মানে হচ্ছে ক্ষুদ্রতম তরঙ্গ দৈর্ঘ্য। তো আমরা যখন টপিক আলোচনা করছিলাম তখন বলছিলাম যে সর্বোচ্চ রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য সর্বনিম্ন হয়। তো সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্য মানে কি? হ্রস্বতম, ক্ষুদ্রতম, মানে এগুলো তো সিনোনিম বা সমার্থক শব্দ। হ্রস্বতম বলো, ক্ষুদ্রতম বলো, সর্বনিম্ন বলো, যাই বলো না কেন। তো এখানে যেটা ওনারা বলতেছে সেটা হচ্ছে n1 এর মান ওরা 3 দিছে। এখন n2 এর মান কি হবে? দেখো হ্রস্বতম তরঙ্গ দৈর্ঘ্য মানে হচ্ছে সর্বোচ্চ রশ্মি, রশ্মি আর তরঙ্গ দৈর্ঘ্য আমরা উল্টা বলছিলাম না রে, সর্বোচ্চ রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য সর্বনিম্ন হয়। তাহলে n2 এর মান কি বলছিলাম আমরা? n2 এর মান বলছিলাম ইনফিনিটি, মনে আছে কি? আচ্ছা, তাহলে এখন আমি একবারই সূত্র অ্যাপ্লাই করি, 1/λ = rh তোমার 1/n1² - 1/n2², রিডবার্গের সমীকরণ এটা। আর যেহেতু এখানে হাইড্রোজেনের ব্যাপার স্যাপার আছে তাই এখানে জেটের কথা আমি নিয়ে আসলাম না। ওকে, তো আমি এখন একবারই আরএস এর ন্যানোমিটারের মানটা বসাবো 1.09678 ইন্টু 10⁻²। এটা দিয়ে করার লাভটা কি? লাভটা হচ্ছে আমাকে আর পরবর্তীতে ন্যানোমিটারে কনভার্ট করতে হবে না, এটাই আর কি। তো n1 এর মান পাচ্ছি আমি কত? n1 এর মান পাচ্ছি 3×9, আর এটা হচ্ছে অসংজ্ঞায়িত। আমরা কোনো এক সময় বলছিলাম এটা কেটে যাবে, তাই না? শুধু 1/9 নিয়ে কাজ করব। আমাদের এখানে 1/λ একটা রেজাল্ট আসবে, ওই 1/λ রেজাল্ট আমাকে বলবা, তারপরে ল্যামডার মানটা 1.21 10⁻³ অবশ্যই পার ন্যানোমিটার দিতে হবে, এই তো নাকি? কারণ তোমার তো nm−1 ছিল একক এখানে, এবার আমি এটাকে উল্টাই দেবো, তাহলে ল্যামডা 820 ফুল 820 কত আসতেছে? 58 ন্যানোমিটার। আচ্ছা, এটা হবে আমাদের অ্যান্সার। আমাদের বইয়ে কি আছে? 820.6। দেখো, ওকে, এটা আসলেই কিন্তু হবে, বা 820.6 আসলেও হবে। তো আমরা এখন 2.35-এ চলে যাব, 2.35 এখানে চলে যাব। তো এখানে কি বলা হয়েছে? এখানে যেটা বলা হয়েছে, এইচ পরমাণুর লাইম্যান সিরিজে, চেহারা দেখে বোঝা যাচ্ছে লাইম্যান মানে n1 এর মান তুমি 1 বসাইতে বাধ্য। কথা কি বুঝতে পারো নাই? লাইম্যান বা আমার টামার যেগুলো পরে আসছি আমরা, আগে মানটা বসাই না। তো যেহেতু লাইম্যান বলছে তুমি n1 এর মান 1 বসাইতে বাধ্য, কথার কথা যদি লাইম্যান না বলে বামার বলতো তুমি কি 1 বসাইতে না 2 বসাইতা? অবশ্যই 2 বসাইতা। তাই আমি কিন্তু এখানে 1 বসাইলাম লাইম্যানের জন্য। এরপরে কি বলছে ওনারা? এরপরে যেটা বলতেছে হর্ষতম তরঙ্গ দৈর্ঘ্য, এর বাংলা অর্থ অনুবাদ করো, তার নাম হর্ষতম, তার নাম ক্ষুদ্রতম, তার নাম আর কি বলা যায় সর্বনিম্ন। আচ্ছা, তাহলে আমরা কি একসময় পড়ছিলাম? সর্বোচ্চ রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য সর্বনিম্ন হয়, পড়ছিলাম কি এই কথাটা? তাহলে যার নাম সর্বোচ্চ রশ্মি তার নামই হচ্ছে সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্য বা ক্ষুদ্রতম বা হর্ষতম তরঙ্গ দৈর্ঘ্য। ওই লজিকের ভিত্তিতে আমি কি এখানে n2 এর মান ইনফিনিটি ধরতে পারি না? ধরতে পারি কিন্তু। আচ্ছা, যেহেতু এখানে হাইড্রোজেনের ব্যাপার স্যাপার আছে আমি জেটের কথা এখানে নিয়ে আসবো না, আমার দরকারও নাই। তাহলে এখানে আরএস আবার সেম সূত্র, যে 1/n1² - 1/n2²। এখন আমরা আমাদের কাজের সুবিধার জন্য আমরা একবারে ন্যানোমিটারের মানটা বসাই দেবো, তাহলে একবারে উত্তর চলে আসবে 1.09678 ইন্টু 10⁻² 1/n1²। n1 মানে হচ্ছে 1² মানে 1ই থাকবে এখানে, আর n2² মানে ইনফিনিটি স্কোয়ার। এটা নিয়ে আমরা কাজই করব না, তাহলে আমাদের কিন্তু 1/λ মান এটাই আসবে নাকি? তাহলে 1/λ মান যদি এটা যদি 1/λ হয় 1.09678 ইন্টু 10⁻², অবশ্যই পার ন্যানোমিটার হবে। তাহলে এটাকে আমরা উল্টাই দিয়ে ন্যানোমিটারে নিয়ে আসবো। জোরে বলো, 91.17 ন্যানোমিটার। এটা কি আমাদের হাজারের বই উত্তর আছে এই টাইপের কিছু? আচ্ছা, আছে। দেখো তো ফটনের শক্তি, আমরা কি এই সূত্র অবশ্যই পড়ছি, আমরা তো এমনি এমনি এই ম্যাথগুলোতে আসি নাই, আমরা তো এই ম্যাথগুলোতে এমনি এমনি আসি নাই। তো এখন আমি ফটনের শক্তিটা আমি এসআইতে বের করি না, সমস্যা কি, মানে জুলে বের করি। জুলে যদি বের করি 6.626 ইন্টু 10⁻34 এসআইতে নিলাম, এবং সি এর আলোর বেগের মানটাও 3 ইন্টু 10⁸ এসআইতে নিলাম। আর এই ন্যানোমিটারের মানটাকে আমাকে ইসে নিতে হবে, এসআইতে মানে মিটারে নিতে হবে। 1 ন্যানোমিটার = 10⁻9 মিটার।
তাহলে আমি 91.17 ইন্টু 10 ইনভার্স 9 দিতে যাচ্ছি, তাহলে মিটার হবে, ঠিক কিনা বলো? ওকে, এখন আমাদের জুলে আসবে রেজাল্ট, চাপো তো ক্যালকুলেটরে। তাহলে এখানে আসতেছে 2.167 4 ইন্টু 10 ইনভার্স না পাওয়ার ইনভার্স 18। দেখো তো এই মানটা কিনা, এটাই এটাই, তাহলে এটা আমি জুল লিখে দিলাম। আমাদের তো উত্তরটা জুলে চায় নাই, ওনারা চাইছে কিলো জুল পার মোল। আচ্ছা, আমরা যখন সম্ভবত এটা 2.9 শিক্ষার্থীর কাজ করছিলাম, তখন এরকম একটা কথা বলছিলাম যে আমাদের যদি কখনো এরকম সিচুয়েশন আসে যে জুল থেকে ওনারা কিলো জুল পার মোলে যদি যেতে বলে, তাহলে আমরা কি করব জানো? তাহলে যেটা করব সেটা হচ্ছে জুলের মান নিব ইন্টু অ্যাভোগাড্রো সংখ্যা নিব, তারপরে এখন 1000 দ্বারা ভাগ করব, তারপরে আমাদের কিন্তু রেজাল্ট আসবে কিলো জুল পার মোল। ওই লজিকের ভিত্তিতে আমরা যেটা কাজ করতে পারি, এই মানটার সাথে এখন কি করব বলতো? অ্যাভোগাড্রো সংখ্যা গুণ করব, তারপরে 1000 দ্বারা ভাগ করব, বলতো কত আসে? তাহলে আমাদের এখানে রেজাল্ট আসলো 1305 কিলো জুল পার মোল। আচ্ছা, আমাদের বই হয়তো 1312 বা এরকম কিছু একটা আছে, সমস্যা নেই, এগুলো কাছাকাছি কিন্তু মান হয়। এই মানটাও কিন্তু সঠিক ধরে নিতে হবে, একটু 19 বিষয়গুলো মেনে নিতে হবে। হ্যাঁ, তো এখানে আমি একটু বলি যে আমাদের জুলটাকে যদি কিলো জুল করি 1000 দ্বারা ভাগ করতে হবে না, মানে মনে করো সূত্র মনে নাই, ভুলে গেছো। তো এখানে এই মানটাকে তুমি যদি কিলো জুলে করতে চাও, আমরা জানি 1 কিলো জুল মানে 1000 জুল, তাহলে তোমাকে জুলটাকে কিলো জুলে করলে 1000 দ্বারা ভাগ করতে হবে না, তাই তো 1000 দ্বারা ভাগ করলাম। আর তোমার নাম্বার অফ অ্যাভোগাড্রো মানে কি? পার মোল। নাম্বার অফ অ্যাভোগাড্রো মানে কি? পার মোল। মানে কি এক মোলে কতটি সংখ্যা থাকে? 6.023 ইন্টু 10⁻23, যার কারণে পার মোল শব্দটা আসছে কিন্তু। আর এই কারণে ওই তথ্যগুলো জানার পরে আমরা একটা সূত্র নিজেরাই বানাইছি যে জুল থেকে কিলো জুল পার মোল যেতে হলে এইভাবে যেতে হবে, এবং তাই আমরা এখানে বসাইছি, এবং এটাই তোমাদের উত্তর, এভাবেই তোমাকে উত্তরটা আনতে হবে। ওকে, আমরা এখন 2.35 ক নাম্বারে চলে আসব। তো এখানে যে প্রশ্নটা বলা হয়েছে যে H পরমাণুর উত্তেজিত ইলেকট্রনটি তৃতীয় কক্ষপথ থেকে প্রথম কক্ষপথে স্থানান্তরিত হলে, তো একটু হলো আমাদের অভিজ্ঞতা আছে যে N1 প্রথম কক্ষপথে আসতেছে, তাহলে N1 এর মান হচ্ছে 1, আর N2 কোথা থেকে আসতেছে? 3 নাম্বার থেকে আসতেছে, এবং কার নাম বলছে? হাইড্রোজেন না? আচ্ছা, যে রশ্মি বিকিরিত হয় তার তরঙ্গ দৈর্ঘ্য, কম্পাঙ্ক এবং তরঙ্গ সংখ্যা, তার মানে বোঝা গেল ল্যামডা চাইছে, নিউ চাইছে, নিউ বারও চাইছে, নিউ বার মানে তরঙ্গ সংখ্যা কিন্তু। তো ওকে, একবারই কাজ করি, তাহলে যার নাম 1/ল্যামডা, তার নামই হচ্ছে নিউ বার, সবাই জানি। তারপরে এটা হচ্ছে আর এস, জেড এস কে দিলাম না যেহেতু এখানে হাইড্রোজেনের ব্যাপার স্যাপার আছে। 1/n1 স্কোয়ার বাই 1/n2 স্কোয়ার, 1.09678 ইন্টু 10 ইনভার্স 2, 1/n1 স্কোয়ার মানে 1, আর 1/9, 3 মানে 9। তাহলে এখানে আমরা লিখতে পারি 1/ল্যামডা বা নিউ বার ইকুয়াল কত আসলো? 9.79 10 ইনভার্স 3, এটা অবশ্যই পার ন্যানোমিটার, যেহেতু আমি পার ন্যানোমিটার নিয়ে কাজ করতেছি। তাহলে ল্যামডা আসবে, উল্টাই দাও, কত আসতেছে ল্যামডা? 102.57 শুধু ন্যানোমিটার আসলো। আচ্ছা ঠিক আছে, আসুক। এরপরে আমরা জানি নিউ ইকুয়াল c/ল্যামডা। আমি যদি নিউটা এই সিটা এসআইতে নেই, অর্থাৎ 3 ইন্টু 10⁸ নেই, 3 ইন্টু 10⁸ নেই, তাহলে আমাকে ল্যামডার মানটা এসআইতেই নিতে হবে, অর্থাৎ 102.57 ইন্টু 10 ইনভার্স 9। কেন এটা করলাম? কারণ 1 ন্যানোমিটার ইকুয়াল 10 ইনভার্স 9 মিটার, তাই আমি এটাকে মিটারে কনভার্ট করলাম। এটাও আমি মিটারে নিলাম, মানে এসআইতে নিলাম। আমি চাইলে এটাকে সিজিএসও নিতে পারতাম, 3 ইন্টু 10⁻10 সিজিএস এ নিতে পারতাম, এবং এই মানটাকে আমি সিজিএস এ নিতে পারতাম কিভাবে? 102.57 ইন্টু 10 ইনভার্স 7, তাহলে সেন্টিমিটারে আসতো। বলো তো কত আসতেছে? 2.924 ইন্টু পাওয়ার 15, এটা হবে তোমার পার সেকেন্ড বা তোমার হার্স। তাহলে যেটা বলতেছিলাম আমি, সেটা হচ্ছে এরকম, কেউ যদি মনে করে যে আমি এখানে 3 ইন্টু 10⁻10 নেব, 10 মানে কি সিজিএস, তাহলে এই মানটাকে আমাকে সিজিএস এ নিতে হবে, অর্থাৎ 1 ন্যানোমিটার ইকুয়াল কত সেন্টিমিটার? 10 ইনভার্স 7 সেন্টিমিটার, অর্থাৎ 10 ইনভার্স 7 দিয়ে আমি সিজিএস এ নিয়ে আসবো। সিজিএস খেলা হয়, তবুও কিন্তু এই রেজাল্টটাই আসবে, যে যেভাবে করবে সবগুলোই রাইট। এখন আমরা একটু হলেও তো আমাদের অভিজ্ঞতা আছে যে নিউ বার মানে তরঙ্গ সংখ্যা, তাহলে এই জিনিসটা দ্বারা আমি কি বুঝাচ্ছি? কম্পাঙ্ক।
কম্পাঙ্ক। আর এটা দ্বারা কি বোঝাচ্ছে আমি? তরঙ্গ দৈর্ঘ্য, তরঙ্গ দৈর্ঘ্য। আর এটা দ্বারা আমি কি বোঝাচ্ছি? তরঙ্গ সংখ্যা, তরঙ্গ সংখ্যা। তরঙ্গ সংখ্যাটা যে যেভাবে বের করবে, সিজিএস এ করুক, এসআই করুক, যে যেভাবে করে পার ন্যানোমিটারে করুক হবে। এখন আমরা যদি আমাদের বইয়ের সাথে মিলাতে চাই, বইয়ে করছে পার সেন্টিমিটার দিয়ে বোঝায় নাকি, পার সেন্টিমিটার, তাহলে আমাকে সিজিএস নিয়ে বোধহয় করতে হবে। তাহলে আমরা যেটা জানি যে 1/λ নিউমারিক্যাল 1/λ, তাহলে এখন 1/λ মানটা ছিল আমাদের ন্যানোমিটারে, তাই না? এটা সেন্টিমিটারে কনভার্ট করবো। এখন 102.57 ইন্টু 10⁻7 করতে হবে না, বলো তো? 10⁻7 করতে হবে। তাহলে কত আসে বলো? 9.74 ইন্টু 10⁴। আচ্ছা, পার সেন্টিমিটার। এখানে ভুলটা একটু সংশোধন করে দিই আমি। আমাদের কিন্তু আমরা বইয়ের সাথে মিলাইলাম ম্যাথটা, ঠিক আছে? কেউ যদি এখানে ন্যানোমিটারেই, এই ন্যানোমিটারে নিত, রেজাল্টটা পার ন্যানোমিটার আসতো না, তবুও কিন্তু হইতো। এখানে যদি আমরা তোমার ল্যামডার মানটা মিটারে নিতাম, তাহলে পার মিটারে রেজাল্ট আসতো না, ওটাও কিন্তু হইতো, ওটাও হইতো, এটাও হইতো, পার ন্যানোমিটারে হইতো, পার অ্যাংস্ট্রমও হতো। অর্থাৎ ধরে নাও এটা যদি আমি অ্যাংস্ট্রমে কনভার্ট করতাম, আর সেই অ্যাংস্ট্রমের মানটা যদি এখানে নেই, তাহলে পার অ্যাংস্ট্রম হইতো না। সবগুলোই রাইট। এখন এমসিকিউ আসলে তো আমাকে চেক করতে হবে কোন এককে ওনারা দিছে। আর সিকিউ এর ক্ষেত্রে বা রিটেনের ক্ষেত্রে যে যেভাবে করবে কোনো ভুল হবে না। আমরা এর পরের ম্যাথে চলে আসলাম 2.35 এর খ নাম্বার। এখানে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে এইচ পরমাণুর উত্তেজিত ইলেকট্রনটি এন শেল থেকে এল শেলে স্থানান্তরিত হলে বিকৃত ফটনের তরঙ্গ দৈর্ঘ্য, সৃষ্ট রেখার বর্ণালীর বর্ণ মানে কালার এবং বর্ণালীর সিরিজ নির্ণয় করো, মানে লাইমেন বামার প্রেসেন্টেশন, এই টাইপের জিনিসগুলো চাইছে। তো আমরা একটু দেখি গবেষণা করে কি কি বলছে। এখানে এন শেল, এন শেল, এন শেল মানে কি? এন শেল মানে হচ্ছে n1 এর মান KLMN। এখানে দাঁড়াও, এখানে কাহিনী আছে, আমি এন দিয়েই লিখি। এখানে তোমার কত আসছে? 4। এল শেল মানে হচ্ছে এন এর মান 2। তাহলে ওরা যেহেতু বলছে যে এন থেকে এল এ আসছে নাকি, এটা বলছে না? তাহলে n1 এর মান তুমি কি ধরবা? এখানে 2 ধরতে হবে। n1 এর মান 2, আর আসছে কোথা থেকে? আসছে 4 নাম্বার থেকে। তাহলে n2 এর মান কত ধরতে হবে? এখানে 4 ধরতে হবে। তো এখন আমাদের সেই পরিচিত সূত্র, ল্যামডা 1/λ ইকুয়াল আর ইজ 1/n1 স্কয়ার মাইনাস 1/n2 স্কয়ার। 10, আচ্ছা এটা আমি একবারে ন্যানোমিটারে নিয়ে আসবো। তাহলে 1.09678 ইন্টু 10⁻²। তারপরে এখানে 1/1 স্কয়ার না, তাহলে 4 মাইনাস 1/n2। n2 মানে কত? এখানে 4, 16। তো এখানে আমাদের 1/λ একটা রেজাল্ট আসবে, এটা হবে পার ন্যানোমিটার। তারপরে ল্যামডার একটা রেজাল্ট আসবে, এটা হবে ন্যানোমিটার শুধু। 2.056 10⁻3। আচ্ছা, এটাকে যদি উল্টাই আমরা কত আসতেছে? 486.38 ন্যানোমিটার আসতেছে। আচ্ছা আসুক, এখন আমরা যদি গবেষণা করে দেখি যে আমাদের 450 থেকে 500 ন্যানোমিটার, এটা কোন কালারের অন্তর্ভুক্ত বলতে পারবা কেউ? 450 থেকে 500 আসমানি, 450 থেকে 500 আসমানি। তাহলে আমি এটা অতএব বর্ণ, এটার বর্ণ, এটার কালার চাইছে না, এটার বর্ণ তাহলে কি হবে? আসমানি হবে, আসমানি হবে। ওকে, আচ্ছা এখন আরেকটা কথা লিখতে পারি, যেহেতু 4 থেকে 2 এ আসছে, 2 এ আসছে, তাই বামার সিরিজ, এই সিরিজের কথা উল্লেখ করছে না ওরা? কোন সিরিজ? বামার, বামার সিরিজ। কারণ আমরা জানি যে সিরিজে আসবে তার নাম অনুসারে নামটা হবে আর কি। 3 নাম্বার আসলে টেস্টেন, 1 নাম্বার আসলে লাইমেন। বর্ণালী সিরিজ তো আমরা তখনই পাইছিলাম, বর্ণালী সিরিজ তো আমরা তখনই পাইছিলাম যে আসছে কোথায়? 4 থেকে 2 এ। এটা মানেই তো তোমার বামার, এটা মানেই তো তোমার বামার। আমরা 2.35 এর গ নাম্বারে আসছে। তো এখানে যেটা বলা হয়েছে যে লিথিয়াম 2+ আয়নের উত্তেজিত ইলেকট্রনটি এন শেল থেকে কে শেলে স্থানান্তরিত হলে বিকৃত ফটনের তরঙ্গ দৈর্ঘ্য, অর্থাৎ ল্যামডা, তারপরে কালার, না কালার তো না, বিকৃত আলোর বর্ণ,
আচ্ছা, বর্ণ খালি চোখে দেখা যাবে কিনা এটা কথা বলি। আমরা জানি দৃশ্যমান আলো তরঙ্গ দৈর্ঘ্য 380 থেকে 780। আমাদের ল্যামডাটা যদি 380 থেকে 780 এর মধ্যে হয় অবশ্যই দেখা যাবে। আগে চেক করতে হবে ল্যামডাটা কত ন্যানোমিটারের মধ্যে আসতেছে। আচ্ছা, তারপরে কি চাইছে, এটাই তো যে তরঙ্গ দৈর্ঘ্য কত হবে এবং খালি চোখে দেখা যাবে কি না। ওকে, তো এখানে যেটা বলছে ওরা এন শেল থেকে কি শেল বলছে, এন শেল মানে এন এর মান কে এল এম এন 4, আর কে শেল না, কে শেল মানে 1। তাহলে আমরা যদি গবেষণা করতেই পারি, ছোটটা হবে n1 আর বড়টা হবে n2, বড়টা হবে n2, তাহলে 1/λ ইকুয়াল। এবার কাহিনী হচ্ছে কি, আমি এখানে জেড স্কয়ার সূত্রটা আমাদের ছিল ওটা অ্যাপ্লাই করব। কেন বলো তো? হ্যাঁ, ওই লিথিয়ামের ব্যাপার স্যাপার, হাইড্রোজেন নাই। 1/n1 স্কয়ার বাই 1/n2 স্কয়ার। তাহলে আমি একবারে ন্যানোমিটারের মানটা বসাই, 1.09678 ইন্টু 10⁻² ইন্টু একবারে বসাই। আচ্ছা, এখানে কোথাও লিখে রাখি আমি, এখানে কোথাও লিখে রাখি যে জেড মানে হচ্ছে এখানে 3, জেড জেড আচ্ছা এখানে Li2 প্লাস এর জেড হচ্ছে 3, বুঝে নাও, এটা কিছু আর বলা লাগবে না। 3 3 9, একবারে বসাই দিলাম। 1/n1 স্কয়ার মানে 1ই হচ্ছে এখানে, 1/n2 স্কয়ার মানে 4 16, 16 হচ্ছে এখানে। আমরা এখানে 1/λ নিয়ে আসব, পার ন্যানোমিটার আসবে, তারপরে ল্যামডা নিয়ে আসব, শুধু ন্যানোমিটার আসবে 0.0925, এইটুকুই। আচ্ছা, পার ল্যামডা শুধু ল্যামডা 10.8 ন্যানোমিটার। আচ্ছা, যারা আমরা পড়াশোনা করছি আমাদের কিন্তু ওনারা বলছে যে এটা চোখে দেখা যাবে কিনা, তো এটা কেমনে দেখবা তুমি? 380 থেকে 780 আছে না। তাহলে দৃশ্যমান দৃশ্যমান অঞ্চল, দৃশ্যমান অঞ্চলের সাথে মিলেনি, তাই চোখে দেখা যাবে না, চোখে মানে চোখ দিয়ে দেখা যাবে না। তো দৃশ্যমানটা আমরা নোট করে নিই, 380 থেকে 780 ন্যানোমিটার নরমালি আমরা এটা ধরে নিই। তবে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ল্যামডা 10.80 মানে এটি অতিবেগুনি অঞ্চল নির্দেশ করে, অতিবেগুনি অঞ্চল, অতিবেগুনি অঞ্চল নির্দেশ করে, যারা আমরা অঞ্চলগুলো পড়ছিলাম মনে আছে কারো? অঞ্চল তো অতিবেগুনি কত, 10 থেকে 380 মনে আছে কারো? 10 থেকে 380 ন্যানোমিটার ছিল। আচ্ছা, তো আমরা যারা পড়াশোনা করছি যে তোমার লাইম্যানটা ছিল অতিবেগুনিতে। লাইম্যান মানে কি 1 নাম্বার কক্ষপথে আসবে। তো লাইম্যান যদি অতিবেগুনি হয়, বামার ছিল দৃশ্যমান, আর বাকি যেগুলো ছিল পেসেন্টেশন হুন যা যা ছিল ওরা ছিল আইআর বা অবলোহিত ছিল। তো যেহেতু এখানে অতিবেগুনি তাই চোখে দেখা যাবে না। দেখো আমি কিন্তু এটা এই মান না বের করেও বলতে পারতাম চোখে দেখা যাবে কিনা। এই দেখো তো কত নাম্বার কক্ষপথে আসছে, 1 নাম্বার। 1 নাম্বার মানে তুমি দিয়া বলো না, লাইম্যান বলো না। তো লাইম্যান কোন অঞ্চলে পাওয়া যায় বলো তো একটু আমাকে? অতিবেগুনি বলে নেই আমরা। তো অতিবেগুনি যদি বলি, অতিবেগুনি কি চোখে দেখা যাইতো? আমরা বলছিলাম বামারটা চোখে দেখা যাইতো, এবং বামারের পাশে আমরা লিখে দিয়েছিলাম দৃশ্যমান। মনে আছে কি? ওকে, আমরা এবার 2.35 এর ঘ নাম্বারে চলে আসলাম। তো এখানে যেটা বলা হয়েছে যে হিলিয়াম প্লাস আয়নের উত্তেজিত ইলেকট্রনটি চতুর্থ শক্তি স্তর থেকে স্থানান্তরিত হয়ে লাইম্যান সিরিজের রেখা বর্ণালী সৃষ্টি করলে বিকিরিত রশ্মি তরঙ্গ সংখ্যা তরঙ্গ দৈর্ঘ্য বোঝা গেল। ল্যামডা আর নিউ বার মানে তরঙ্গ সংখ্যা চাইছে। তো এখন আমরা যদি গবেষণা করে দেখি, লাইম্যান মানে একটু হলো আমাদের অভিজ্ঞতা আছে, লাইম্যান মানে n1 এর মান তুমি 1 ধরতে বাধ্য। তারপরে এখন কত নাম্বার কক্ষপথ বলছে ওরা আসছে কোথা থেকে? চতুর্থ শক্তি স্তর থেকে। তাহলে এখানে n2 এর মান 4 ধরবো। এখন আমাদের পরিচিত সূত্র যেটা 1/λ ইকুয়াল RH। আমি কিন্তু জেড স্কয়ার নিতে চাচ্ছি, কেন বলতো? হিলিয়াম প্লাস আছে, হাইড্রোজেন নেই, যেখানে প্রোটন সংখ্যা পাওয়া যাবে 1/n1 স্কয়ার মাইনাস 1/n2 স্কয়ার। তো এখন আমাদের 1.09678 ইন্টু 10⁻²। জেড এর মান আছে এখানে, আমি হিলিয়ামের জন্য He প্লাস এর জেড পাবো কত? 2। 2 পাবো কিনা বলো তো? হিলিয়ামের 2 পাবো। তো 2 2 4 একবারে বসাই দিলাম। তারপরে 1/11 স্কয়ার, n1 স্কয়ার মানে 1ই হবে, 1/n2 মানে
এন2 স্কোয়ার মানে 1/4 = 16 মানে 16 হবে। ওকে, আমাদের এখানে 1/λ একটা রেজাল্ট আসবে, 1/λ একটা রেজাল্ট আসবে এবং সেটা পার ন্যানোমিটারে আসবে, এবং ল্যামডার একটা রেজাল্ট আসবে এবং সেটা হবে ন্যানোমিটার শুধু 0.0411 এটা আসছে তোমার পার ন্যানোমিটার। আচ্ছা, এবার ল্যামডা উল্টাও, কত আসছে? 24.31 ন্যানোমিটার আসছে। আচ্ছা, ওনারা কিন্তু তরঙ্গ সংখ্যাও চাইছে, দেখতে পাচ্ছে কোশ্চেনটাতে কি চাইছে ওরা? তরঙ্গ সংখ্যা। এখন তরঙ্গ সংখ্যা যদি ওদের সাথে মিলাইতে চাই, মিলাতে পারবো। যেমন আমরা জানি নিউ বার মানে তরঙ্গ সংখ্যা, নিউ বার ইকুয়াল 1/λ। এখন আমি যদি পার ন্যানোমিটার করি তবুও হবে, হবে কিনা বলতো? হবে, কিন্তু আমরা বইয়ের সাথে মিলাতে চাচ্ছি যেহেতু, তাই 24.31 ইন্টু এখানে আমি ওরা কি সেন্টিমিটারে দিছে না মিটারে দিছে? রেজাল্ট সেন্টিমিটার। তাহলে এখন 10⁻7 করব এবং চাপো 1 ভাগ এটা, তাহলে কি আসছে? 4.11 ইন্টু 10⁵ পার সেন্টিমিটার। আমি কিন্তু এই ভুলটা ভাঙিয়ে দিছি, যে মানুষ বলতে পারে আপনি এটা কেন সেন্টিমিটারে করলেন। তো আমার ব্যাখ্যা দেবো, স্যার বইয়ের সাথে মিলানোর জন্য আমরা কাজটা করছি। আমরা যদি পার ন্যানোমিটারও করতাম তবুও হতো, পার মিটারে যদি করতাম তবুও হতো, পার অ্যাংস্ট্রমে যদি করতাম তবুও কিন্তু হতো। আমরা জাস্ট বইটার সাথে উত্তরটা মেলানোর জন্য আমরা এই কাজটা করলাম। এটা করা নেসেসারি নয়, 10⁻7 দিয়ে সেন্টিমিটার করা নেসেসারি নয়। ওকে, 2.35-এর 1 নাম্বার। এখানে যেটা বলা হয়েছে যে এইচ পরমাণুর ইলেকট্রনটি কে শেল থেকে এল শেলে স্থানান্তরকালে শোষিত শক্তি হিসাব করে তার কম্পাঙ্ক নির্ণয় করো। এখানে একটা কথা তোমাকে বলে দিই যেন ভবিষ্যতে ঝামেলা না হয়। দেখো, মনে করো এখানে একটা বলি তোমাকে, আগে জিনিসটা বুঝাই আমি। 3 নাম্বার থেকে 1 নাম্বারে আসতেছে। হ্যাঁ, 3 নাম্বার থেকে 1 নাম্বার আসতেছে। তুমি অবশ্যই n1 = 1 লিখতা, n2 = 3 লিখতা, ঠিক কিনা বলো? তারপর রিডবার্গের সূত্র অ্যাপ্লাই করতা। রিডবার্গের সূত্র আবার কি? যে 1/λ = rh, তারপরে z² 1/n1² - 1/n2²। তো এখানে rh যা এগুলো বসাইতা, তারপরে এখানে কি করতা? 1/1² - 1/3² করতা। তারপরে কি হবে দেখা যাবে পরে। কিন্তু যদি কখনো এরকম সিচুয়েশন তোমার জীবনে আসে, মনে করো এবার এইখান থেকে এইখানে আসছে, আগে ছিল কি 3 থেকে 1, এবার 1 থেকে, তবুও তোমাকে n1 ধরতে হবে এখানে 1 আর n2 ধরতে হবে এখানে 3। কথা কি বুঝতে পারছো না? আমি জানি না। n1 এর মানটা অলওয়েজ ছোট ধরবো আমরা, সেটা নিচ থেকে উপরে যাক বা উপর থেকে নিচে আসুক। যদি তুমি এইভাবে করতে পারো তাহলে তোমার সময় বাঁচবে, তোমার ক্যালকুলেশন কত সহজ হবে। তুমি যদি এখানে তোমার মনে করো শক্তি বের করতে বলতেছে, এই যে লাল রেখাটা থেকে শক্তি বের করতে বলতেছে, তুমি নরমালি কি করতে বলো তো? তুমি E1 এর যে সূত্র ছিল, E1 মানে E এর যে সূত্র ছিল -2π² m z² e⁴/n²h², n এর জায়গায় হয়তো 1 বসাই দিলা, E1 বের হইলো। তারপরে n এর জায়গায় হয়তো 3 বসাই দিলা, E3 বের হইলো। তারপরে কি করতা? ডেল্টা E = E3 - E3 E1, হ্যাঁ, তোমার E3 - E1 করতা। সময় লাগতো কিনা বলো? ঝামেলা হইতো কিনা বলো? সময় লাগতো না, কারণ এখানে ব্যাপার স্যাপার অনেক কাহিনী আছে। তো ওইভাবে না করে আমি যদি সরাসরি রিডবার্গের সূত্র অ্যাপ্লাই করি, তবুও কিন্তু সেম ভাবেই করতে হবে তোমাকে, 1/n1² 1/n1² দেখো কোনো পার্থক্য নেই, যা যা আছে। 1/n1² মানে 1², 1/n2² মানে 3²। দেখো পার্থক্য নেই। মানে আমি যেটা বুঝাতে চাচ্ছি, নিচ থেকে উপরে গেলেও আমরা রিডবার্গের হেল্প নিব, উপর থেকে নিচে আসলেও আমরা রিডবার্গের হেল্প নিব। নরমালি উপর থেকে নিচে যে আসবে এটা দিয়েই বেশি প্রশ্ন তোমার সাজানো হবে, এবং তুমি রিডবার্গ অ্যাপ্লাই করো সেটা আমিও জানি। কিন্তু কখনো আসছে বেশ কয়েক জায়গায়, যদি নিচ থেকে উপরে আসে তখনও এই সূত্র রিডবার্গের সূত্র অ্যাপ্লাই করতে হবে। কেউ যদি মনে করেন না আমি শক্তির সূত্র অ্যাপ্লাই করব, অর্থাৎ একবার আমি E1 বের করব -2π² m z² e⁴/n²h², n এর জায়গায় আমি 1 দিলাম। তারপরে সে বের করবে E3 -2π² m z² e⁴/3²h²। সে যখন শক্তি বের করতে যাবে, ডেল্টা ই যখন বের করতে যাবে, E3 - E1 করবে কিনা বলো? সময় লাগবে না রে? এখানে ব্যাপার স্যাপার অনেক আছে, কারণ এখানে ই ভিত্তিক সূত্র, এগুলো ই আছে। তার মানে আমি কি সিজিএস অ্যাপ্লাই করবো না? এখানে সিজিএস অ্যাপ্লাই করবো। কোনো কারণে যদি এসআই অ্যাপ্লাই করে, উত্তর শেষ, গেল, ভুল গেল।
তার মানে সিজিএস অ্যাপ্লাই করতে হবে, সব ডাটা বসাইতে হবে, একটা রেজাল্ট আসবে, ভুল হওয়ার সম্ভাবনা আছে ক্যালকুলেটর চাপাচাপিতে, এটা বের করতে হবে, ভুল হওয়ার সম্ভাবনা আছে। আবার যে দুইটা বের হবে সেখান থেকে মাইনাসের একটা ব্যাপার স্যাপার আছে। আবার যে রেজাল্টটা বের হবে সেটা তোমার জীবনে জুলে আসবে না কিসে আসবে, আর গে আসবে, যেহেতু তুমি সিজিএস অ্যাপ্লাই করতেছো মানে অনেক ব্যাপার স্যাপার আছে। তো এইভাবে করতে গেলে তোমার জীবন পানি হয়ে যাবে যদি একটা এমসিকিউ আসে। তাহলে আমরা যদি রিডবার্গের হেল্প নিয়ে করি তাহলে আমাদের কোনো সময় লাগবে না এবং তাড়াতাড়ি আমরা এই টাইপের ম্যাথ গুলো করতে পারবো। অনুরূপ ভাবে এখন একটা যে ম্যাথ দেখবো সেটা হচ্ছে ওই টাইপেরই কিছুটা কোশ্চেন দেখো, এবং সেটা আসছিল বোধহয় কোথাও যেন, হ্যাঁ বরিশাল বোর্ড 17-তে আসছে না, এইচ পরমাণুর ইলেকট্রনটি কে শেল থেকে এল শেলে। তো এখানে গবেষণা করো কে শেল মানে কি, কে শেল মানে এন এর মান 1, ঠিক কিনা বলো। আর এল বলছে না, কি বলছে, হ্যাঁ এল বলছে, এল শেল মানে কে এল 2 হবে, হবে কিনা হবে। তাহলে আমরা গবেষণা করে দেখি না, ছোটটা হবে n1 আর বড়টা হবে n2, n2। আমরা যদি আমাদের পরিচিত সূত্র অ্যাপ্লাই করি, অর্থাৎ রিডবার্গের সূত্র অ্যাপ্লাই করি 1/λ = rh, যেহেতু এখানে হাইড্রোজেনের ব্যাপার স্যাপার আছে আমি জেড স্কয়ার নিলাম না, তাহলে 1/n1 স্কয়ার মাইনাস 1/n2 স্কয়ার। গবেষণা করো যে 1.09678 ইন্টু 10^2, 1/n1 স্কয়ার, 1/n1 স্কয়ার মানে 1/1 মাইনাস 1/4 মানে 2 মানে 4। এখন আমরা 1/λ মান রেজাল্ট একটা নিয়ে আসবো, তারপরে পার ন্যানোমিটার আসবে, তারপরে ল্যামডার মান নিয়ে আসবো, হ্যাঁ ল্যামডার মান নিয়ে আসবো, এটা হচ্ছে শুধু ন্যানোমিটার। 8.225 ইন্টু 10^3, এবার আমরা ন্যানোমিটারে নিয়ে আসবো 121.58 পার মানে শুধু ন্যানোমিটার। ওকে, আমরা একটু গবেষণা করে দেখি তো এখানে কি হয়। যে আমরা জানি যে ডেল্টা ই ইকুয়াল hc/λ, দেখো তো ঠিক আছে কিনা hc/λ। আমি এসআই তে অ্যাপ্লাই করি 6.626 ইন্টু 10^34 ইন্টু 3 ইন্টু 10^8 এসআই তে নিলাম। তাহলে ল্যামডার মানটা এসআই তে নিতে হবে, তাহলে 121.58 আমি ন্যানোমিটারকে মিটারে কনভার্ট করব, তো 10^9 দিতে হবে। ওকে, আমার রেজাল্ট কিন্তু জুলে আসবে যেহেতু আমি এসআই নিয়ে কাজ করছি। কত আসতেছে বলো, আমাদের রেজাল্ট জুলে আসবে। তাহলে আমাদের রেজাল্ট আসলো 1.63 ইন্টু 10^18 জুল। আচ্ছা, এখানে কনফিউশন দূর করে দেই, আমরা যদি এটা আর্গে নিয়ে আসতে চাইতাম তাহলে তো আমরা জুল থেকে আর্গে সরাসরি যেতে পারবো। আর যদি আমরা সরাসরি এখান থেকে আর্গে আসতে চাই তাহলে আমাদের কি এই জিনিসটা তোমার এইচ এর মানটা সিজিএস এ নিতে হবে না, আলোর বেগের মানটা সিজিএস এ নিতে হবে, এবং এই মানটা আমি তো মিটারে নিচ্ছি, মিটারে না নিয়ে কিসে নিতে হবে, সেন্টিমিটারে নিতে হবে, তখন আমাদের কিন্তু জুল না আসে আর্গে কিন্তু আসবে। ঠিক আছে, আমাদের এই উত্তরটা কিন্তু ঠিক আছে। আর কি চাইছে, কম্পাঙ্ক না, আচ্ছা আমাদের এরপরে কম্পাঙ্ক চাইছে। আমরা জানি নিউ ইকুয়াল c/λ। তো আমরা যদি বইয়ের সাথে উত্তর মিলাতে চাই, বইয়ের উত্তর কিসে আছে, আচ্ছা বইয়ের উত্তর কি এসআই সিজিএস যে কোনো একটা দিয়ে করলেই তো হয়। তাহলে সি এর মানটা আমি কিসে নিব, মনে করে এসআই তে নিলাম, তাহলে 3 ইন্টু 10^8, আর ল্যামডার মানটা আমি এসআই তে নিলাম, তাহলে 121.58 121.58 ইন্টু 10^9, তাহলে আমাদের পার সেকেন্ড বা হার্টজে চলে আসবে রেজাল্ট। তাহলে পার সেকেন্ড বা হার্টজ, বলো 2.467 10^50 মানে 15 হার্টজ বা পার সেকেন্ড। উত্তর কাছে এটা আছে। হ্যাঁ, তাহলে এইভাবে কিন্তু আমরা এই টাইপের ম্যাথগুলো করতে পারি। আমরা একটু কৌতূহল বশত কিছু কাজ করব, মনে করো কৌতূহল জানার জন্য আমরা একটু আমাদের পূর্বের অভিজ্ঞতাগুলো অ্যাপ্লাই করি। তো বলবো একটা কথা, পূর্বের অভিজ্ঞতা। আচ্ছা আমরা বিকল্প পদ্ধতিতে করি, বিকল্প আমাদের কি বলছে রে, আমাদের বলছে যে এটা সেটা হচ্ছে তোমার 1 আর 2 নম্বর কক্ষপথ না, আমি E1 বের করব। আমাদের তো পরিচিত সূত্র আছে, সেটা -2π² অথবা মাইনাস ওই যে শর্টকাট সূত্র -2.18, মনে আছে কিনা জানি না, -2.18 ইন্টু 10^18 ইন্টু তোমার z²/n², মনে আছে কারো, z²/n²। তাহলে এই মানটা বসাইলে যা যা আছে হাইড্রোজেন বলছে না, তাহলে 1² কত নাম্বার কক্ষপথ, 1 নাম্বার কক্ষপথ, তার মানে এটাই থাকবে,
-2.18 ইন্টু 10⁻18। দেখো তো এটা কিন্তু জুলে আসছে, কথা বলো তো ঠিক কিনা? জুলে আসছে। আমি চাইলে মাইনাস ওই সূত্রে অ্যাপ্লাই করতে পারতাম না? পারতাম, কিন্তু সময় লাগবে বিধায় করলাম না আমি। এবার E3 করতে যাচ্ছি। E3 -2.18 ইন্টু 10⁻18 ইন্টু জেড স্কোয়ার মানে 1 স্কোয়ার, এন স্কোয়ার মানে 2 স্কোয়ার, ঠিক কিনা বলো? 2 স্কোয়ার মানে 4, একবারে বসাই দিলাম, তাহলে 1/4। এখানে রেজাল্ট আসবে জুলে, বলো কত আসতেছে? অতএব ডেল্টা E3 মাইনাস না, যে E3 এটা বলো 5.45 10⁻19 জুল। এটা কি ইনভার্স মাইনাস ছিল অনেক সামনে? মাইনাস ছিল। এখন আমাদের সূত্র কি জানে? এটা জানে না? বড়টা মাইনাস ছোটটা, বড়টা মাইনাস ছোটটা কত আসে? তাহলে আমাদের কিন্তু এই রেজাল্টটাই আসতেছে, আমরা দেখলাম এই রেজাল্টে কিন্তু আসছে। তো এটা যদি আসে আমি চাইলে নিউ বার বের করতে পারবো। এখন আমার প্রশ্ন, তুমি প্রশ্ন করবা, আমার তো খুব তাড়াতাড়ি করতে পারলাম এটা দিয়ে, তো এটা দিয়ে করার দরকার কি? তাই না? আসলেই বললা, তাই না? কিন্তু তোমাকে বলি, তুমি যখন পরীক্ষা সেন্টারে ঢুকবা, পুরো প্রথম পত্র নিয়ে মাথায় ঢুকতে হবে। পরীক্ষা সেন্টারে প্রথম পত্র একটা অধ্যায় না, কিন্তু সব অধ্যায় নিয়ে, সব সূত্র নিয়ে মাথায় ঢুকতে হবে। আদৌ মনে থাকবে এটা? প্রশ্ন হচ্ছে এইখানে। মনে মনে থাকলে অবশ্যই করবা, আর যদি কনফিউশন থাকে তাহলে তুমি এইভাবে করলা। কথা বুঝতে পারছো? এই কারণে কিন্তু আমরা এটা দিয়ে করাইলাম, আর এটা যদি মনে থাকে তো খুবই ভালো। ওকে, আমরা এখন শিক্ষার্থীর কাছ থেকে করেই ফেললাম। এখন আমরা উদাহরণে চলে আসছি, মানে পিছনে একটু 1-2 পৃষ্ঠা পিছনে। তো শুরুতে এখানে 2.42 বলা আছে সমাধানকৃত সমস্যা। দেখো কি বলা হয়েছে। হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রন যখন চতুর্থ শক্তি স্তর থেকে কোথায় আসবে রে? 2 নাম্বার কক্ষপথে আসবে, তাই তো? নাকি n = 2 আসবে, তখন সৃষ্ট বর্ণালী রেখার তরঙ্গ দৈর্ঘ্য কত হবে এবং বিকিরণের বর্ণ কিরূপ হবে? আমরা যদি ওদের সলিউশনটাই দেখি, n1 মানে তো 2, আর n2 মানে কি? বড়টা মানে 4, এই তো। এখন আমি যদি সূত্র অ্যাপ্লাই করে দেখি, দেখতেছি আমাদের রেজাল্ট আসতেছে 486.27 ন্যানোমিটার। ওদের সলিউশনটাই দেখলাম। আচ্ছা 486, আমরা তো কিছুক্ষণ আগে দেখে আসলাম বোধহয় যে আসমানি ছিল 450 থেকে 500। তাহলে তুমি আসমানি কালার বলবা না এখানে? আসমানি কালার কিন্তু বলতে পারবো। ওকে, তাহলে এটাও আমাদের অপরিচিত কোনো কিছু না। আমরা চলে আসি 2.43। আমরা যখন অপরিচিত পাবো তখন করার চেষ্টা করব, তো আশা করি থাকবে না। দেখো, উদ্দীপকের সমস্যাটি সমাধান করো। এখানে একটা ছবি আঁকছে, এই ছবিটা আমরাও এই টাইপের ছবি আঁকছি। তো এখানে যেটা বলছে ওরা, যে উদ্দীপকের বি শক্তি স্তরে সৃষ্ট, এ বি মানে কি রে? n1 এর মান তুমি 2 ধরবা না? n1 এর মান 2 ধরতে তুমি বাধ্য। বি শক্তি স্তরে সৃষ্ট তৃতীয় বর্ণালী রেখার তরঙ্গ দৈর্ঘ্য, তো তরঙ্গ দৈর্ঘ্যের বর্ণ দৃশ্যমান হবে কিনা তা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। এখন তৃতীয় বর্ণালী রেখা মানে কি? n1 এর মান এখানে যদি 2 হয়, তাহলে n2 হবে n1 প্লাস লাইন নাম্বার, যার নাম লাইন নাম্বার তার নাম রেখা, তার নাম রেখা। তাহলে n1 যদি হয় 2, তো লাইন নাম্বার এখানে কত নাম্বার কোশ্চেন বলছিল? মানে কোশ্চেনে কত বলছিল? 3 বলছিল। তাহলে 3 2 হবে তোমার 5। এইভাবে আমাদের এই কাজটা করতে হবে, আর এখানে বলার কিছু নাই। ল্যামডা বের করবে, কাহিনী শেষ। আচ্ছা যাও, তারপর কি বলছে ওনারা, যে দৃশ্যমান হবে কিনা, কত আসছিল? কত? 434। হ্যাঁ, দৃশ্যমান হবে তো, 380 থেকে 780 মধ্যে আছে। এরপরে 2.44 দেখো কি কি বলছে এখানে। 2.44 এখানে যেটা বলছে উনি, যে হাইড্রোজেন পারমাণবিক বর্ণালীর ব্রাকেট সিরিজের তৃতীয় লাইন মানে n2 = 7 থেকে তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো। আচ্ছা ঠিক আছে, যার নাম ব্রাকেট, লাইমান বামার পেস্টন ব্রাকেট, তার নামই হচ্ছে n1 এর মান 4। এই ব্রাকেট মানে কি বলো তো, যারা ক্লাস করছে? ব্রাকেট মানে হচ্ছে n1 এর মান 4। কিভাবে? লাইম্যান, বামার, পেস্টেন, ব্রাকেট 4। তারপর কি বলছে এখানে? তৃতীয় লাইন, তৃতীয় লাইন। তাহলে এখন n2 হবে কি রে? n1 প্লাস লাইন নাম্বার বলিনি আমরা? তাহলে এখন 4 প্লাস লাইন নাম্বার কত? কত নাম্বার লাইন বলছে? তৃতীয় লাইন। তাহলে তোমার n2 এর মান 7 হবে না? ওরা কিভাবে করছে? 7 আর ইয়া নিয়ে করছে না? 7 আর 4 নিয়ে করছে না? হ্যাঁ, 7 4 নিয়ে করছে এবং ল্যামডা বের করছে, কাহিনী শেষ। এরপরে 2.45, 2.45 দেখো, এগুলো কিন্তু বাসায় একটু প্র্যাকটিস করবা। এইচ পরমাণু লাইমেন সিরিজের ষষ্ঠ শক্তি স্তর থেকে, লাইমেন সিরিজের ষষ্ঠ শক্তি স্তর থেকে প্রথম শক্তি স্তরে ইলেকট্রনটি আগমনকালে বিকৃত ফোটনের শক্তি হলো কত? আচ্ছা, প্রথম শক্তি স্তর n1, লাইমেন যেহেতু বলছে n1 তুমি 1 ধরো,
তারপর এখানে N2 কি ধরবা বলো তো এবার? N2 কি বলছে এখানে? ষষ্ঠ শক্তি স্তর। তাহলে এখন তুমি N2 = 6 ধরবা না? আর শক্তির মান যদি দেওয়া থাকে বর্ণালী রেখার তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা বের করলেই হচ্ছে। তোমার এক কথা ই এর মান দিয়ে দিছে ওরা। ই এর মান কত? 2.118 × 10⁻18 জুল দিছে। এখন তোমার তরঙ্গ দৈর্ঘ্য চাইছে, এটা করা দরকার নাই তো, তুমি তো জানো এই সূত্র, তোমার তো এই সূত্র জানা আছে, hc/λ। শেষ কাহিনী। তুমি ডেল্টা ইটা এখানে বসাইলা, এটা তো এসআই, এইচসি ও এসআই বসাইলা, ল্যামডা বের করলা, মিটারে বের হয়ে আসবে। ওরাও করছে সলিউশনে, দেখো এখানে ওরাও করছে। তারপর তুমি ন্যানোমিটারে কনভার্ট করার অসুবিধা নেই। এরপরে 2.46 দেখো, 2.46 2.46 যেটা আছে, এই পরমাণুর উত্তেজিত ইলেকট্রনটি চতুর্থ শক্তি স্তর থেকে প্রথম শক্তি স্তরে স্থানান্তরের সময় ফটনের শক্তি এত। সেম, এটা আর কথা বলবো না, এটার সেম। কত সেম রে? এটা 2.45 এর সেম। দেখো তো সেম কিনা। করার দরকার নাই তো, তোমার তো শক্তির মানটাই দিছে। শক্তির মান দেওয়া থাকলে তুমি এই সূত্রে অ্যাপ্লাই করবা না? ডেল্টা E = hc/λ করবা না? করবা, কিছুই নাই এখানে। 2.47। প্রথমে আমি দেখবো দ্বিতীয় থেকে প্রথম। তাহলে n1 এর মান 1, n2 এর মান হচ্ছে 2। তাহলে এখন 1/λ = rh 1/n1² - 1/n2²। হাইড্রোজেন নিয়ে কাজ করতে বলছে না? হাইড্রোজেন নিয়ে বলছে কিনা? তাহলে জেড নিয়ে কাজ করলাম না। 1.0109678 × 10⁻²। n1² মানে হচ্ছে 1 এখানে, আর এখানে তোমার 1/4 হবে, 2 × 4। এখানে তোমার 1/λ একটা রেজাল্ট আসবে। তাহলে এখানে কত আসতেছে? 8.225 পার ন্যানোমিটার আর × 10⁻3। এবার উল্টাও জিনিসটাকে, 121.56 ন্যানোমিটার শুধু এটা, তাই না? ন্যানোমিটার, এটা কিন্তু nm, ন্যানোমিটার। আচ্ছা, আমরা বইয়ের সাথে যদি মিটারে উত্তর মিলাতে চাই, তাহলে 1.2156 × 10⁻9 মিটার। ওদের সাথে কি উত্তর? বলো বলো বলো, সরি, 121.56 × 10⁻9 মিটার। কত কত আসে? 1.2156 10⁻7 মিটার। এটা কি উত্তর আছে হাজারের বইয়ে? হাজারি স্যারের বইয়ে। আচ্ছা, উত্তর মিলে গেছে। তাহলে নিউ ইকুয়াল আসবে c/λ। তো c হচ্ছে 3 × 10⁸ এসআই তে নিলাম। তাহলে এই মানটা এসআই তে নিচ্ছি আমি 1.56 × 10⁻7, এবং এখানে যেটা আসবে s−1 বা হার্টজ। দেখো তো কি আসে, 2.46 × 10⁻15। দেখো তো এটা আসছে কিনা উত্তর হাজারি স্যারের? আছে। তাহলে নিউ বার তরঙ্গ সংখ্যা, নিউ বার 1/λ। এখন তরঙ্গ সংখ্যাটা আমাদের উনার সাথে মেলাবো আমি। উনারা কিভাবে করছে? পার মিটারে করছে, মানে এসআই নিয়ে কাজ করবে। তাহলে 1/λ এর মান কোনটা? ল্যামডার মান হচ্ছে এটা, এসআই 1.2156 × 10⁻7। কত আসে তাহলে? 8.226 × 10⁻6। তাহলে এখানে পার মিটার, পার সেন্টিমিটারে করলে হইতো। আচ্ছা, এটা কিন্তু উত্তর কিন্তু শেষ। তাহলে এটা কি তোমার, এটা তোমার কি তরঙ্গ দৈর্ঘ্য সংক্ষেপে। এটা কি তোমার কম্পাঙ্ক। এটা হচ্ছে তরঙ্গ সংখ্যা। আমি এখন একটু তাড়াতাড়ি করার চেষ্টা করি এইভাবে। যেমন বিকল্প হবে E1 -2.18 × 10⁻18 × z²/n²। তাহলে এই মানটাই বসাবো ইনটু z, মানে হাইড্রোজেন 1 n1 n² মানে কি E1 1², মানে এটাই এই মানটাই আসবে -2.18 × 10⁻18 জুল। এরপরে E3 তো না, E2 -2.18 × 10⁻18 × z² মানে 1² n² মানে 2² মানে 4। এখানে তোমার জুলে আসবে। তো তাড়াতাড়ি ডেল্টা E = E2 - E1 -5.45 × 10⁻19 একই। আচ্ছা, এখন E2 - E1 করো, E2 - E1 করো, জুলে আসবে। E2 - E1 করো, জুলে আসবে।
ল্যামডা চাইছে তো, তাহলে এসি বাই ল্যামডা, আমি এসআই তে বসাবো 6.626 ইন্টু 10^34। কত আসছে? 1.625 635 1.635 ইন্টু 10^18 জুল। আচ্ছা হইলো, তাহলে কি এদের সাথে উত্তর মিলতেছে? আমরা তো ডেল্টা এখানে বেরই করে নিই, তাই না? আচ্ছা অসুবিধা নাই। তো আমরা এখন ডেল্টা ই দিয়ে ল্যামডা বের করব, এই তো ল্যামডা বের করব। তাহলে অতএব ল্যামডা ইকুয়াল এইচ নিলাম, এইচ এসআই নিলাম, সি নেব এসআই 3 ইন্টু 10^8 এসআই নিলাম, এসআই নিলাম। এখন আমি ডেল্টা ইটা এখানে বসাবো, ডেল্টা ইটা এখানে বসাবো। ল্যামডার মানটা মিটারে আসবে, যেহেতু আমি এসআই নিয়ে কাজ করতেছি। তো মিটারে যদি আসে তাহলে আমার কাছে মনে হয় এই উত্তরটা আসবে 1.21 এরকম কিছু, 10^7। চেক করে দেখো তো কত আসছে। 1.21 10^7 মিটার। আচ্ছা যেহেতু ল্যামডা আসছে তাহলে নিউ বার, আচ্ছা ল্যামডা আসলে নিউ বারও আসবে, সেম ভাবে এটাও আসবে। অতএব এখানে আর করার দরকার নাই। আমরা আশা করি বুঝতে পারছি বিষয়গুলো। ওকে।